স্বাগত আপনাকে সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখার জন্য সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় বর্তমান ও ভবিষ্যতের রাজনীতি। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে তিনজন আলোচক উপস্থিত আছেন। রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ডক্টর সেলিম মাহমুদ, আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক। আসবার জন্য আপনাদের তিনজনকেই স্বাগত। দর্শক, আপনি আলোচনা অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন আর ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন facebook.com/rtv online। আজকের আলোচনার বিষয় বর্তমান ও ভবিষ্যতের রাজনীতি। দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জয় পরাজয় নিয়ে দুই প্রতিপক্ষ শিবিরে বিতর্ক এখনও চলমান। ৩০ তারিখে নির্বাচন দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন সৃষ্টি করেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো ক্ষমতাসীন হলেও চরম ভরাডুবি ঠেকাতে পারেনি বিএনপি। ধারাবাহিকতা ধরে রেখে দেশকে উন্নয়নের সোপানে নিয়ে যেতে নতুন উদ্যমে কাজ শুরু করেছে আওয়ামী লীগের নবগঠিত মন্ত্রী পরিষদ সদস্যরা। অন্যদিকে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতিতে চলছে টানাপোড়েন। বলা হচ্ছে প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে বিএনপি। বিপর্যয়ের সামাল দিয়ে ঐক্যফ্রন্টের ঐক্য ও নিজেদের ঘর ঠিক রাখতে কোন কৌশলে এগিয়ে বিএনপি তা নিয়ে রয়েছে কৌতূহল। তবে বিশ্লেষকরা বলছেন গণতন্ত্রের স্বার্থে মাঠের রাজনীতি হলেও একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে। এই বাস্তবতায় আজ আমাদের আলোচনা বিষয় বর্তমান ও ভবিষ্যতের রাজনীতি। প্রথমেই আহ্বান করব জনাব মাসুকুর রহমান মাসুক। আপনি তো জানেন যে নির্বাচন উত্তর যে বাংলাদেশের রাজনীতি চলছে তা নিয়ে বড় ধরনের প্রতিক্রিয়া আছে। বিভিন্ন সংগঠনের ভিতরে টিআইবির একটি রিপোর্ট আছে এবং জাতিসংঘের মহাসচিবের প্রশ্নের প্রেক্ষাপটে তিনি বলেছেন যে দুটি পক্ষের ভিতরে আলোচনার ভিতরে সংকটের সমাধান করার তাগিদ তিনি দিয়েছেন। কিন্তু আপনারা বলেছেন পুনর্নির্বাচনের দাবি উত্থাপন করেছেন। কিন্তু এই যে দাবিটি উত্থাপন করেছেন আপনার, এর পেছনে কি যুক্তি আছে কিংবা অকথ্য প্রমাণকে বলছেন যে আপনারা অকথ্য প্রমাণ উত্থাপন করতে পারেননি, সে দাবি উত্থাপন করে সরকারকে একটি ভিন্ন ধারায় রাজনীতি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? এ প্রসঙ্গে আপনাদের বক্তব্য কি আছে? থ্যাংক ইউ। এখানে পূর্বেও আমি বলেছি, আবার রিপিট করতে চাই, ৩০ তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের নামে একটা নাটক অনুষ্ঠিত হয়েছে বলে এদেশের জনগণ ভোটার মনে করে। এই নির্বাচনের ৩০ তারিখে নির্বাচন আগের দিন ২৯ তারিখে হয়ে গিয়েছে বিধায় এদেশের জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। এদেশের খেটে খাওয়া মানুষের সর্বশেষ সম্পদ আমানত ভোটের অধিকার। উপরতলার মানুষ, রিকশাওয়ালা, নায়ের মাঝি, শ্রমিক, ভ্যানওয়ালা, গাড়ির ড্রাইভার, বাসের হেল্পার, এদের কাছে একটা ভোটের জন্য যায়। সেই খেটে খাওয়া মানুষ, এদেশের হাজারো কোটি মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ ৩০ তারিখে করতে পারেনি বিধায় বিএনপি এবং বিএনপির সাথে জাতীয় ঐক্যফ্রন্টে যারা রয়েছে তারা পুনর্নির্বাচন দাবি করেছেন। আমি মনে করি সঙ্গত কারণেই এই দাবি সঠিক। কিন্তু মাসুকুর রহমান মাসুক, একটি প্রসঙ্গ অনেকে উত্থাপন করছে, বিশ্লেষকরা বলার চেষ্টা করেছেন যে আপনি বলেছেন যে মানুষ ভোট দিতে পারেনি, যার ফলে পুনর্নির্বাচন দাবি করেছেন। এ ধরনের অকথ্য প্রমাণ কি আপনি উপস্থাপন করতে পেরেছেন? একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে জনগণ যদি ভোট দিতে নাই পারবে তাহলে জনগণের ভিতরে কোনো সংক্ষুব্ধ পরিস্থিতি বা ও ধরনের অবস্থা আমরা দেখা গেল না কেন? এর যুক্তি কি আছে আপনার কাছে? এর বিষয়ে এই আসন ভিত্তিক, আপনি ইতিমধ্যে হয়তো শুনেছেন, আসন ভিত্তিক ৩০০ আসনেই আমরা নির্বাচনের ট্রাইব্যুনালে মামলা করব। আমাদের ৩০০ প্রার্থীকে এ বিষয়ে যথার্থ আপনার প্রমাণ, সাক্ষ্য প্রমাণ সহ তাদেরকে মামলা করার জন্য নিয়ে আসার জন্য বলা হয়েছে। আমরা ৩০০ প্রার্থীদেরকে নিয়ে সেখানে আমরা নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করব। নির্বাচনে প্রমাণ, অনেক কিছু প্রমাণ অপেক্ষা করে না। আপনি দেখেন, আমি নির্বাচনের পরে একটা সেলুনে চুল কাটবো, আমি সেলুনের নরসুন্দরকে জিজ্ঞাসা করলাম ভোট দিয়েছ? বলে স্যার ভোট দিতে পারিনি। গড সেক বলছি।
আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম ভোট দিতে পেরেছো, বলে ভোট দিতে পারিনি। এরকম হাজারো সংখ্যক। আপনি কারণ বাজার পাশেই, এখানে যারা রাত্রে কাজ করে শ্রমিক জিজ্ঞাসা করেন, কেউ ভোট দিতে পারেনি। সবচেয়ে বড় এখন একটি বিষয়, আমি একটা জায়গায় ছিলাম, সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অন্যান্য ক্যাডারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি দর্শকের কাতারে ছিলাম, তাদের তর্ক বিতর্ক এই নির্বাচনে কাদের ভূমিকা বেশি। পুলিশ বলে নো, এই নির্বাচন আমরা করে দিয়েছি। প্রিজাইডিং অফিসার পক্ষে বলে আমি যদি ব্যালট পেপার না দিতাম তুমি আগের দিন রাতে কেমনে ভোট কাটতাম। পুলিশ বলে আমি যদি পাহারা না দিতাম সেন্টার, তুমি তো পরের দিন ভোট বিএনপির বাক্সই যেত। তখন ওইখানে সমাধান, ওই কজনের কাছে সমাধান 65% ইসের এই গর্ভের অধিকারী পুলিশ, বাকি অন্য অন্য কেন অন্যরাই এটাকে সমাধান আসলো। এইটা একটি দেশের জন্য খুবই ভয়াবহ। আপনি বলেছেন বিএনপি সংকটে পড়ে নাই, প্লিজ আমি মনে করি নো, মহা সংকটে পড়েছে আওয়ামী লীগ। এত বড় একটি পুরানো দল, আগের দিন তাদের ভোট কেটে বাক্স ভরে রাখতে হবে, জনগণের রোষাতলে তাদের নিগৃহীত, তাদের অবস্থান কোথায়, জনগণের মনে কোথায়, কোনো প্রমাণ আছে? কিন্তু আরেকটি বিষয় আরেকটি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বিএনপির নেতৃত্বে পরিবর্তনের প্রস্তাব আনা হচ্ছে ইলেকশনের পরে। অনেকে বলছেন যে ইলেকশন বিপর্যয়ের পরে পরিবর্তন, এর কারণটা কি আছে? নেতৃত্ব পরিবর্তন এটা চলমান প্রক্রিয়া, এটা সবসময় সব নেতারা বলেছেন যে আমরা ব্যর্থ হয়েছে। এখন আমি বলি ওই মিটিং কেন হলো? এই 19 তারিখে জিয়াউর রহমানের 83তম শাহাদাত বার্ষিকী আগের দিন 19 তারিখে, যেহেতু বর্তমান সরকারের একটি মিটিং ছিল আমাদের হাইকোর্টে, আমরা 18 থেকে আলোচনা সভায় করেছিলাম। সেই আলোচনা সভায় মওদুদ আহমেদ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ডক্টর মোশাররফ স্যার, আমাদের শিক্ষক, তারা বক্তব্য বলেছিলেন আগামী দিন নতুনদের জন্য। আজকে আমরা থাকবো না, আপনারা থাকবেন। আপনি যদি আজকে মন্ত্রী হতেন, আপনি যে স্কুলে হাই স্কুলে পড়াশোনা করেছেন সেখানে যেতেন, আপনি বলতেন পরিচালনার যে ব্যর্থতা থেকেই এই কথাগুলো এসেছে যে আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। নো, এইটা একটা মামুলি বিষয়, সঙ্গত কারণেই আগামী দিন অভিমানটি কেন? না, অভিমান থেকে না, প্রায় পিএম বলবেন আগামী দিনের জন্য নতুন প্রজন্মের বাংলাদেশ, জয়ের জন্য বাংলাদেশ। এটা এই অর্থ এই নয় উনি ব্যর্থ হয়েছে। আবার আসবে একটা মামুলি বিষয়। আবারও আসবে ডক্টর সেলিম মাহমুদ। খন্দকার মাসিকর বাসক বেশ কয়েকটি কথা বলেছেন যে নির্বাচন নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, মানুষ ভোট দিতে পারে না, নানা রকম উদাহরণ দেবার চেষ্টা করলেন। এ প্রসঙ্গে আপনাদের কি স্পষ্ট বক্তব্য আছে? আপনাদের এত বড় বিজয় হলো, তারপরে যে নির্বাচনটি নিয়ে যে অন্যতম প্রধান বিরোধী দলের যে প্রসঙ্গগুলো উত্থাপন করা হয়েছে এবং তারা নানা রকম অভিযোগ উত্থাপন করছে, এ প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, নির্বাচন হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে হলো। এই নির্বাচনটা অত্যন্ত বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত, আমি মনে করি যে একটা তাৎপর্যপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের সাথে 1970-এর নির্বাচনের অনেক সিমিলারিটি আছে। এবং বিএনপির এই ভরাডুবির, মানে চরম ভরাডুবির মূল কারণটা আমি আপনাকে বলি। আমাদের যে নির্বাচনের প্রস্তুতি, সেটা অলমোস্ট 2 থেকে 2.5 বছরের। আর যদি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অ্যাক্টিভিটি 9 মাসের প্রস্তুতি আমাদের। আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী সারা দেশে আমরা সংঘবদ্ধ ছিলাম এবং নেত্রী আমাদেরকে বারবার বলেছেন যে এই নির্বাচনটা একটা নির্বাচনকে কখনো খাটো করে দেখতে নেই এবং শত্রুকে কখনো দুর্বল মনে করতে নেই। সে কারণে গোটা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল। আপনি দেখেছেন যে গত 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে তার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন তিনি, এবং তিনি যে এটা হচ্ছে প্রত্যেকটা সেক্টরে তার যে অসাধারণ সাফল্য, পারফরমেন্স, কোথায় বাংলাদেশকে, কোথায় আমরা ছিলাম, কোথায় নিয়ে গেছে বাংলাদেশকে, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে। সে কারণে বাংলাদেশের প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ তার প্রতি স্যাটিসফাইড ছিল। এবং তিনি আমি যেটা বারবার বলছি, কয়েকটা চ্যানেল বলেছি, যে তিনি এমন একজন রাষ্ট্রনায়ক যে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের সাথে সরাসরি কানেক্টিভিটি স্থাপন করতে পেরেছিলেন, মাঝখানে কেউ ছিল না। এবং তিনি যে স্বপ্ন দেখিয়েছেন মানুষকে, নতুন প্রজন্ম সহ, তারা তার স্বপ্নে বিশ্বাস করেছেন। এবং
তিনি যে ইশতেহার দিয়েছেন, ইশতেহার আমার কাছে আছে, যে আমাদের ইশতেহারটা কোনো র্যাটরিক কিছু না, ইউটোপিয়ান কিছু না। এই যে নেক্সট 23 বছরের মানে 2023 পর্যন্ত যে ইশতেহার 5 বছরের, সেটা ছিল আমাদের গত 10 বছরের আমাদের সাফল্য বা পারফরমেন্সের ধারাবাহিকতা। ইট ইজ সাম কাইন্ড অফ অ্যানালজিক্যাল এক্সটেনশন, নাথিং নিউ। এবং এই যে বাংলাদেশের চিত্র আমরা সামনে নিয়ে আসছি, নতুন প্রজন্ম আমাদের শতভাগ সমর্থন করেছে, এবং আমরা যে একটা ভাইব তৈরি করতে পেরেছি, একটা মহাস্রোত তৈরি করতে পেরেছি, একটা প্রলয় তৈরি করতে পেরেছি, সেখানে পক্ষান্তরে বিএনপি আপনি ভোট নির্বাচন একটা যুদ্ধের মতো, যুদ্ধের আগে তারা পরাজয় মেনে তারা হাত পা গুটিয়ে বসে আছে, এবং 161 জন ক্যান্ডিডেট তারা নির্বাচনের দিন তারা সারেন্ডার করেছে, মানে অ্যাজ ইফ তারা নাই। এর ফলে কি হয়েছে আপনি জানেন যে মানুষ কখনো পরাজিত গোষ্ঠীর পেছনে যায় না। বিএনপি যেহেতু সারেন্ডার করেছে, বিএনপির প্রতি যে সিম্প্যাথেটিক যে একটা গ্রুপ, তারাও সেদিন বিএনপিকে ভোট দেয়নি। আর তারা একদিকে নেতৃত্ব শূন্য, কে নেতৃত্ব দিবে? খালেদা জিয়া কনভিক্টেড কয়েদি জেলে, তারেক জিয়া কনভিক্টেড এন্ড ফিউগিটিভ লন্ডনে পলাতক, নেতৃত্ব নেই, কে প্রধানমন্ত্রী হবে? আর প্রতিটা আসনে তার ভোট বাণিজ্য মনোনয়ন বাণিজ্য করেছে। একটা পদের এগেনস্টে 6-7 জনকে তারা মনোনয়ন দিয়েছে। একদিকে তাদের যে যতটুকু ভোট পেত সেগুলো স্প্লিটেড হয়ে গেছে, অন্যদিকে তাদের আপনার আভ্যন্তরীণ কোন্দল, সারেন্ডার সব কিছু মিলে তাদের এই, তা না হলে আমার পার্সোনাল যে ধারণাটা ছিল সেটা বিএনপি সব মিলে হয়তো, আমার যেটা মানে অনেক সময় আমরা এনিমিকে একটু বেশি শক্তিশালী মনে করি, আমার ধারণা ছিল 25 থেকে 30টা সিট বিএনপি পাবে। কিন্তু যেহেতু বিএনপি উইথড্র করেছে, সে কারণে এই অবস্থাটা হয়েছে। তার যে উইথড্র করার কারণটা কি আপনি সংক্ষেপে বলেন? যে কারণটা হচ্ছে নির্বাচনের দিনেও কিন্তু অনেকে প্রার্থী তারা এই নির্বাচনটাকে তারা যখন আপনি মওদুদ আহমেদের কনভারসেশন দেখেন, মওদুদ আহমেদ এখানে দুটো আপনি মওদুদ আহমেদ ফোনালাপ নির্বাচনের ঠিক 4-5 দিন আগে বুলুর সাথে মিস্টার বরকতুল্লাহ বুলুর সাথে যে কনভারসেশন তার, সেটা আপনি মনোযোগ দিয়ে শুনেন। তারা তো আগেই বলে দিয়েছে যে আমরা নাই, হ্যাঁ এই করতে পারতাম, এই করলে আজকে মহাসচিব আমার ফোন ধরে না, তারেক জিয়ার এই কথা বলছে, মানে দে আর টোটালি ফ্রাস্ট্রেটেড, তারা অলরেডি উইথড্র করেছে। অন্যদিকে 2 দিন আগে সুপ্রিম কোর্ট বারে আপনার ওই ডক্টর মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, তিনি বর্তমান নেতৃত্বকে দায়ী করে বলেছেন তাদেরকে সরে দাঁড়ানোর জন্য আরো কয়েকজন। What does it imply? মানে অন্তর্দ্বন্দ্বের কথা বলতে চেয়েছেন? তাদের যে নেতৃত্ব শূন্যতা, নেতৃত্ব নেই, নেতৃত্বের ব্যর্থতা, সবকিছু কারণে তারা দায়ী করছেন। আমি আসবো আপনার কাছে, আমি আবারও আসবো। আর আরেকটা জিনিস, যে কথাটা তিনি বলছেন যে আগের দিনে ভোট হয়েছে, আপনি সারা দেশে ভোট হয়েছে, দেশি বিদেশি অবজারভার সাংবাদিক উপস্থিত ছিল, উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে, বিদেশি অনেক জার্নালিস্ট ছিল, অবজারভার ছিল, আমেরিকান অবজারভার ছিল, ইউরোপিয়ান অবজারভার ছিল, তো কেউ তো এই কথা বলেনি। ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর গণভবনে, মানে ওনার বাসভবনে, তারপর দিন প্রায় 100-রও বেশি অবজারভার, বিদেশি অবজারভার, 200-রও বেশি সাংবাদিক তারা উপস্থিত ছিলেন। সেখানে বোধহয় আপনিও ছিলেন, আমি যদ্দূর মনে পড়ে, সেখানে আমি উপস্থিত। তার কেউ বলেনি যে এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন আছে। এবং আপনি খেয়াল করেন এই নির্বাচনের সাথে এই পর্যন্ত আমি যত নির্বাচন দেখেছি, নির্বাচন হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক মহলে এত ফ্রেজিং কমেন্টস এন্ড কমেন্ডেশন আমি দেখিনি। ভারত, চায়না, রাশিয়া 36 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র, এবং তারা সাপোর্ট করেছে এই নির্বাচনকে, সৌদি আরব, ওআইসি, এবং ইভেন যে পাকিস্তান করছে অনেকে, পাকিস্তানের অ্যাম্বাসেডর, মানে হাই কমিশনার, তারা বক্তৃতা দিয়ে ওয়েলকাম করেছে এই সরকারকে, নির্বাচনকে। তা আমি মনে করি যে এটা একটা হতাশাগ্রস্ত যারা, মানে এই যে এক ধরনের প্রলাপ, যে আপনি এগ্রিভ হতেই পারেন, কিন্তু এমন আজগুবি কথাবার্তা যে আগের দিন নির্বাচন হয়ে গেছে। আগের দিন নির্বাচন যদি হয়ে থাকে তাহলে সেই নির্বাচনে আপনারা কেন গেলেন? আবার আসবো আপনার কাছে। আবু সাইদ খান, আপনার মূল্যায়নটা কি আছে প্রসঙ্গে? দুটি পক্ষের ভিতরে অভিযোগ পাল্টা অভিযোগ আছে, এবং ডক্টর সেলিম আহমদ বলেন যে বিদেশি পর্যবেক্ষকরা, সাংবাদিকরা ছিল, তো প্রশ্ন তুলেনি, এবং বিএনপি হতাশাগ্রস্ত এই প্রশ্নগুলো উত্থাপন করেছে।
আপনার কি নিরপেক্ষ মূল্যায়ন আছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে? এখন দুই জোট একেবারে দুই মরিতে অবস্থান করছে এবং এখানকার আলোচনা আমরা লক্ষ্য করলাম, অর্থাৎ সরকার পক্ষ বলছে নির্বাচন হয়েছে, অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, এত ভালো নির্বাচন কখনো হয়নি। আর সেখানে বিরোধী পক্ষ ঐক্যফ্রন্ট, বিএনপি, বাম গণতান্ত্রিক ফ্রন্ট তারা বলছে যে এটা একটা ভুয়া নির্বাচন হয়েছে, নির্বাচন হয়নি। তো এই যে দুই জায়গায় এখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনকে প্রশংসা করেছে, আবার বিদেশি সংস্থা সহ বিবিসি সহ বিভিন্ন বিদেশি সংস্থা ইভেন জাতিসংঘ তারাও প্রশ্ন তুলেছে। তো এখন সমাধানটা কি? কিন্তু আবার স্বীকৃতি তো আছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান। জাতিসংঘ প্রশ্ন তোলেনি, বলছে যদি কিছু অনিয়ম থেকে থাকে সেটা তদন্ত করার জন্য, সেটা তো নির্বাচন আরো বলছে যে এটা ক্রেডিবল ইলেকশন হয়নি, আচ্ছা একটা প্রশ্নবিদ্ধ ইলেকশন। তো এখন ব্যাপারটা হলো যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আছে, এখন এর সমাধানটা কি? এর সমাধান একটা হতে পারে যেমন বিএনপি যেটা আইনি লড়াই, সেটা হচ্ছে আইনি লড়াই হতে পারে, এবং এখানে নির্বাচন কমিশন সেখানে বিশেষ ব্যবস্থা করতে পারে। কিন্তু আবু সাইদকে একটি প্রসঙ্গ সবসময় মানুষের ভিতরে আসছে, প্রশ্ন আসছে যে বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশের, একথা সকলেই জানা আছে, কিন্তু এই নির্বাচনী মাঠে তারা কেন থেকে তারা বড় ধরনের একটি ঝাঁকি সৃষ্টি করতে পারলো না, কিংবা অভিযোগ থেকেই থাকে নির্বাচনে কারচুপি হচ্ছে বা নির্বাচনে ম্যানিপুলেশন হচ্ছে, সেক্ষেত্রে পরবর্তী পর্যায়ে জনগণকে নিয়ে তারা কেন এর বিরুদ্ধে দাঁড়াতে পারলো না, যে তাই হয়ে থাকে অনেকে বলবার চেষ্টা করছে। আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল ছিল, খানিকটা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ছত্রভঙ্গ হওয়ার কারণটা কি আপনি কি মনে করেন? অন্তর্দ্বন্দ্ব না অন্য কিছু? সেটা তো একটা হচ্ছে যে মানে 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে মানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে যে নির্বাচনের নামে যে সহিংসতা যেটা হয়েছে তার দায় দায়িত্ব তাদের উপর পড়েছে, এবং সেখানে নেতৃত্বের সমস্যা, যেমন দলের চেয়ারপারসন কারাগারে, এখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাইরে, সেখানে বিএনপি জামাত নিয়ে সমস্যা আছে, জামাত রাখবে না ছাড়বে, এই সমস্যা ছিল। সর্বশেষ ঐক্যফ্রন্টের পতাকা তলে সমবেত হয়েছে, ঐক্যফ্রন্টের পতাকা তলে যাওয়া উচিত কি উচিত না এটা নিয়েও বিতর্ক ছিল। তার ভিতর তার চেয়ে বড় কথা হলো দলটা কর্মীরা মামলায় বিভিন্ন ধরনের নানা ধরনের মামলা হয়রানির মধ্যে ছিল, তারা মাঠে যেতে পারেনি, এবং সেই ক্ষেত্রে যাওয়ার জন্য অর্থাৎ পুলিশ প্রশাসনকে মোকাবেলা করে যাওয়ার যে সাহস, যে শক্তি সঞ্চয় করা দরকার সেটাও তারা করতে পারেনি। তো নানা কারণে তারা সাংগঠনিকভাবে খানিকটা বেকায়দায় ছিল। এবং তারপরে হচ্ছে এই অবস্থার মধ্য দিয়ে আরেকটা হলো যে 10 বছর কোনো দল ক্ষমতা থাকার মধ্য দিয়ে পুলিশ প্রশাসন সঙ্গ মানে স্বাভাবিকভাবেই বাংলাদেশের মতো দেশে সরকারের সঙ্গে তাদের একটা সখ্য গড়ে ওঠে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে এই অভিযোগগুলো পাল্টা অভিযোগ এসছে, এগুলো খতিয়ে দেখার একটা ব্যাপার হতে পারে, আইনি লড়াই হতে পারে। এবং এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার কাছে একটা অন্য প্রশ্ন দেখা দিয়েছে যে এই যে নির্বাচন পদ্ধতি, যখন এই নির্বাচন নিয়ে যখন আওয়ামী লীগ যখন এর আগেও দেখেছে জিতেছে, বিএনপি সংসদ বর্জন করেছে, বিএনপি জিতেছে, আওয়ামী লীগ সংসদ বর্জন করেছে, এবং 48 বছরে আমরা একটা কার্যকর সংসদ গড়তে পারিনি, এটা হলো একটা। এবং সংসদ সবসময় এবারও দেখুন যে এরশাদের সময় একমাত্র বিরোধী দল বর্জন করে নেই, মানে গত 14 সালের নির্বাচনের পরে, কিন্তু সেই বিরোধী দল তো কোট আনকোট গৃহপালিত বিরোধী দল, তারা স্ববিরোধিতায় ভুগেছে, তারা কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তো এখন হচ্ছে যে এই নির্বাচন নিয়ে যখন প্রশ্ন ওঠে, তাহলে এই জায়গাটা আমার মনে হয় এই নির্বাচনী পদ্ধতি এবং আইনেরও একটা পরিবর্তন দরকার। যেমন এখানে এলাকাভিত্তিক প্রতিনিধিত্ব রাজনীতি রয়েছে, তো সেখানে আমরা ভাবতে পারি কিনা যে এলাকাভিত্তিক প্রতিনিধিত্বের কারণে যে এলাকা যে দখল করতে পারে ভোট তার বাক্সে চলে যায়। অতএব এই জায়গা থেকে, এবং একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট হয়, টাকার খেলা হয়, এই জায়গা থেকে ছিল। কিন্তু ওবায়দুল কাদের বলেছেন, উনি সেটা বলছেন না, উনি বলছেন যে নির্বাচনী ব্যবস্থার কথা বলেছে, কিন্তু এটা কিন্তু ওবায়দুল কাদের বলেছেন, উনি আবার এটা বলছেন না, তত্ত্বাবধায়ক সরকার কথা না ওটা বলেছেন, কিন্তু ওবায়দুল কাদের বলেছেন মডেলটা চেঞ্জ, অনেকে বলেছেন যে নির্বাচনে কিছু সমস্যা আছে, কিন্তু ওবায়দুল কাদের বলেছেন জাতিসংঘের মহাসচিবের প্রতিক্রিয়া বলেছেন যে একেবারে নিখুঁত নির্বাচন বিশ্বের কোথাও হয় না। তাহলে আপনি মনে করেন যে একদম নিখুঁত নির্বাচন হওয়া সম্ভব? নিখুঁত অ্যাবসলিউট বলে কোনো জিনিস নাই, নিখুঁত হয় না, কিন্তু ত্রুটি থাকতে পারে, কিন্তু সেই ত্রুটিটা কতটুকু এটা হচ্ছে বিবেচনার বিষয়। এবং বাংলাদেশে সেই ত্রুটিটা
যদি ধরেন যে 10%, 20% হয় সেটা গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু সেটা যদি যে কোনো দেশের জন্য সেটা যদি 60% হয় তো সেটা গ্রহণযোগ্য না। এখানে তো ওই ধরনের কেউ বলছে না। এই জন্য আমার বক্তব্যটা হচ্ছে যে এইটার জন্য খতিয়ে দেখার জন্য একটা কমিশন হতে পারে, এক, কিংবা নির্বাচন কমিশন ও সতত পরিণত হয়ে, যেহেতু এই অভিযোগগুলো এসছে, প্রশ্ন এসছে, তারাও এটা করতে পারে এবং বিএনপি আইনি লড়াই করতে পারে। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আসলে কি হয়েছে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং এখানে নির্বাচন কমিশন, তারা তো নির্বাচনে এসে যাচ্ছে, তো ট্রাইব্যুনালের গুলোকে আমরা দেখব এবং ট্রাইব্যুনালগুলোর মতামত আসার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কি হয়েছে কি হয়নি। তো এটার জন্য আমার মনে হয় আমাদেরকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, কেননা যেখানে অবস্থাটা হয়েছে আর হয় না এর ভিতর, সেখানে মন্তব্য করাটা খুবই কঠিন। না, জনাব আবু সাইদ খান, তাহলে রাজনীতিতে কি ধরনের অভিঘাত আসতে পারে বা বাংলাদেশের সেই জন্য আমি যেটা বলেছিলাম সেখানে যে রাজনীতি, আমি সেই জায়গাটা বলতে চাচ্ছি যে এই ধরনের প্রক্রিয়া বা কথাবার্তা বা আমাদের এই যে ভারসাম্য হারিয়ে গেছে। এখন একটা এক দল, অর্থাৎ এখানে সংসদ কার্যকর হচ্ছে না। 48 বছর আমরা সংসদ কার্যকর করতে পারিনি এবং এবারও সংসদ সেইভাবে কার্যকর হচ্ছে না। হ্যাঁ, উন্নয়ন হবে এবং একটা গভর্নমেন্ট যখন পরপর 2বার 3বার ক্ষমতায় থাকে তখন তো একটা উন্নয়ন সঙ্গত কারণে হবে। তো এবং এই উন্নয়নের ক্ষেত্রে 10 বছর উন্নয়ন হয়েছে, উন্নয়নেরটা অব্যাহত থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু উন্নয়ন মানে হচ্ছে তো কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, কেবলমাত্র মেগা প্রজেক্ট নয়। উন্নয়ন মানে হচ্ছে গণতন্ত্রের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, সংস্কৃতির উন্নয়ন, গণতন্ত্রের উন্নয়ন, একটা উন্নয়ন, একটা সমন্বিত ব্যবস্থা। এবং সেইটা হচ্ছে কিনা, এখানে রাজনৈতিক ব্যবস্থার উন্নয়ন হচ্ছে কিনা। আমরা যদি মনে করি যে হ্যাঁ একটা পদ্ধতি হতে পারে, সেই পদ্ধতিটা হচ্ছে যে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের যে ব্যাপারটা বলা হয় যে সেখানে গণতন্ত্র আছে কিনা এটা বিবেচ্য বিষয় না, সেখানে উন্নয়নটাই প্রধান। কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন ধরে, 100 বছর ধরে এখানে নির্বাচন এবং রাজনীতি, গণতন্ত্রের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে এবং সেখানে মালয়েশিয়া সিঙ্গাপুরের মডেল কতটুকু অ্যাপ্লিকেবল, কতটুকু প্রযোজ্য, সেটা আমাদের ভেবে দেখা উচিত। ধন্যবাদ। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমি একটু ওনার সাথে বিনয়ের সাথে দ্বিমত করবো না, বাট উনি একভাবে দেখছেন, আমি এটাকে অন্যভাবে, এবং যেটা বাস্তবিক এবং যেটা আমাদের সংবিধান সম্মত এবং সারা বিশ্বে যে গণতন্ত্রের মডেল, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দেখেন, ইউরোপে আজকে যে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে গত শতকে ইউরোপে, সেটা কিন্তু তাদের শত শত বছরের সংগ্রাম। আপনি দেখেন সেই রোমান সাম্রাজ্যে পেট্রিশিয়ানস এন্ড প্লেবিয়ান্সের যে সংগ্রাম, তারপরে ইউরোপে আপনার বিশেষ করে আজকের যুক্তরাজ্যে ম্যাগনা কার্টা, এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম, গ্লোরিয়াস রেভলিউশন অফ ইংল্যান্ড, ফ্রেঞ্চ রেভলিউশন, আমেরিকান সিভিল ওয়ার অ্যান্ড ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এইগুলো কিন্তু আজকে যে আপনি প্রেসিডেন্সিয়াল ফর্ম বলেন, পার্লামেন্টারি সিস্টেম বলেন, এই যে গণতান্ত্রিক যে কাঠামো, হ্যাঁ, ভারত, বাংলাদেশ, ব্রিটেন, এই সমস্ত সব দেশে, আমেরিকা, দিস আর দি বেসিক প্রিন্সিপালস। গণতন্ত্র এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে যেটা অনেকে বলছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন, এটা দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়, এটা হচ্ছে যে পার্লামেন্টারি বা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বা প্রেসিডেন্সিয়াল যেটাই বলেন, এটা ডেমোক্রেটিক একটা ফরম্যাট, স্ট্রাকচার। তার মধ্যে নির্বাচনটা যে করবে, যে সাংবিধানিক প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি কমিশন, সেটা হচ্ছে সারা বিশ্বে এরকম আমাদের ইলেকশন কমিশনের মতো এই রেগুলেটরি কমিশন। তার আওতায় রাষ্ট্র বলতে সংবিধানের 152-তে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হচ্ছে। রাষ্ট্র বলেছে কাদেরকে? পার্লামেন্ট রাষ্ট্র, সরকার রাষ্ট্র, অ্যান্ড স্টেটের পাবলিক অথরিটি। এরকম ইন্ডিপেন্ডেন্ট কমিশনগুলো কিন্তু রাষ্ট্র ইন দেয়ার এনফোর্সমেন্ট অ্যান্ড ফাংশনস। তো নির্বাচনকালীন যে সময়টা, তখন কিন্তু রাষ্ট্র ইলেকশন কমিশন, তখন এই আপনার রূপান্তরিত হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এখন এটাই সাস্টেনেবল। অর্থাৎ আমরা যে হঠাৎ করে আমি আজকে রাতে গণতন্ত্র চাই, কালকে সকালে গণতন্ত্র চাই, এটা কোনো মডেল না। এই যে একটা সাস্টেনেবল স্ট্রাকচার, এটাকে কিন্তু আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কি হয়েছে, তার আগে সামরিক সরকার আমরা দেখেছি, হ্যাঁ না ভোট না, কেন রকম। তত্ত্বাবধায়ক সরকার কি হয়েছে? আমি আবার আসবে এই ব্যাখ্যাটা আপনার কাছে আমি নিব। খন্দকার মাসুকুর রহমান মাসুক, আপনার কি বক্তব্য আছে? আপনি বলার পরে আমি বিরতিতে যাব, তারপর আবারও আপনার কাছে আমি আসব। থ্যাংক ইউ। আপনি বিদেশি পর্যবেক্ষকের কথা বলা হয়েছে, ওয়াদুল কাদের সাহেব আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছেন কোথাও নির্বাচন ত্রুটিপূর্ণ হয় না। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল নির্বাচন হয়েছে, সরকারি দল পরাজয় বরণ করেছে।
সেখানে নির্বাচনের প্রশ্ন ওঠে নাই, নাম্বার 1। নাম্বার 2, এবার পর্যাপ্ত পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেনি। যারা এসেছে তারা বা আরও যারা আসতেন তারা সবাই মিলে যদি বলতেন কালকের মতো সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণ ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছে। বিবেকবান মানুষের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বিশেষ করে সায়েদ ভাই, দীর্ঘ 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন আপনার নেতৃত্বে করেছি, আপনি অন্য দলগুলো তখন আমরা একত্রে করেছি। একবার বিবেক দিয়ে প্রশ্ন করেন কি জন্য সেদিন আপনি সংগ্রাম করেছিলেন? এই ভোটের অধিকারের জন্য। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন, গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। গণতন্ত্রে 69-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন। সেদিন গণতন্ত্রের প্রতি মূল্যায়ন হয়নি বলে এই পাকিস্তান ভাগ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে। আর বলবেন নেতৃত্ব শূন্য? সেদিন প্রধানমন্ত্রীর পিতা গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের কাছে, 4 নেতা ভারতে গিয়েছেন। তারপর বাংলাদেশ নেতৃত্ব শূন্যের মধ্যেও যুদ্ধ হয়েছে। কে প্রধানমন্ত্রী হবে এই চিন্তা করে সেদিন যুদ্ধ হয়নি। এ দেশকে পাকিস্তান হানাদার বাহিনী থেকে দেশের জনগণ মুক্ত করেছে। বিএনপি নেতৃত্ব শূন্য হয়নি। আপনি বলেছেন বিএনপি এটা হজব, আপনি এরশাদ বিরোধী আন্দোলনে আপনার সাহেব সাহেব সামনে থাকলে ফরিদপুরে লাঠিচার্জ হয়নি। এখন দেখেন পুলিশের আচরণটা কি হয়। ইলেকশনের আগে কি আচরণ করেছে, একটি প্রার্থী তার নির্বাচনী ক্যাম্প করতে দেওয়া হয়নি। আপনি আপনার ফরিদপুরের কথাই ভাবেন, সেখানে কি হয়েছে। আপনি আজকে এখানে আসার পূর্বে আমার বরকতুল্লাহ বুলু সাহেবের সাথে দেখা, আমি বললাম আপনি বলেন সুষ্ঠু নির্বাচন কি হতো, বলতে আমি 200 আসনে 2 লাখ ভোটের ব্যবধানে যেতাম। আপনার জ্ঞাতার্থে বলতে চাই, বিগত 2008 সালের নির্বাচন আপনি যদি সুষ্ঠু নির্বাচন বলেন, ত্রুটিমুক্ত নির্বাচন বলেন, সেই নির্বাচনে তৎকালীন সেনাবাহিনীর প্রধান 111-এর তথাকথিত মই আহমেদের আপন ভাই আওয়ামী লীগের প্রার্থী 2 জন নির্বাচন করেছেন। সেখানে বরকতুল্লাহ বুলু নির্বাচনে বিজয় লাভ করেছেন। এবার তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। হাউ ইট পসিবল? এর হাজার উদাহরণ আপনার কাছে আমি দিতে পারি, সেটাই সময় স্বল্পতার কারণে আমি দিলাম না। আমি শুধু এখানে এটুকুই বলতে চাই, বিএনপির নেতৃত্ব শূন্য হয়নি। বিএনপির নেতৃত্ব শূন্য হতো যদি 50টা আসন আপনারা দিতেন। বিএনপি 60টি আসন পায়নি, আসন দিয়েছে। 40টা আসন দিতেন, তখন বিএনপির সমস্যা হতো। বিএনপি আল্লাহর অশেষ রহমত, এদেশের জনগণের দোয়ায় বিএনপি আগামী দিনে শক্তিশালী এই নির্বাচনে জবাব দিবে। বরঞ্চ আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে পুলিশের নেতৃত্বে, তাদেরকে নির্বাচনে বৈতরণী পার করতে হয়। এটা আওয়ামী লীগের মতো পুরান সংগঠনের জন্য অত্যন্ত দুঃখজনক, ব্যথিত। আবারও আসবো মাসিক বিরতিতে যাব। দর্শক, সময় হলো বিরতির। আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে RTVর সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে। সঙ্গে আছে মিস সেলিম আমরাও খান। আলোচনা বিষয়ে বর্তমান ও ভবিষ্যতের রাজনীতি। আলোচনায় আছেন ডক্টর সেলিম মাহমুদ, সাংবাদিক আবু সাইদ খান এবং খন্দকার মাসুকুর রহমান। মাসুক, আপনারা পুনর্নির্বাচনের দাবি করেছেন এবং আপনাদের সঙ্গে একইভাবে যেটি বলেছে টিআইবি যে এখানে 50টির মধ্যে আগের রাতে 33 সিল দেওয়া হয়েছে, এই ধরনের তথ্য পরিসংখ্যান স্থাপন করেছে। কিন্তু আপনার ভিতরে ট্রাইব্যুনালে অর্থাৎ মামলারও প্রক্রিয়া শুরু করেছেন। আপনারা বলেছেন আসলে ভবিষ্যতে আপনাদের রাজনৈতিক পরিকল্পনা কি আছে? এরপর তো আমি সময় পাবো না, এটি শেষ। আপনি বলুন, আমরা আসবো। আপনার আজকে আলোচ্য বিষয় বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতি। এ সম্বন্ধে আমি 2টি কথা বলতে চাই। রাজনীতিবিদদের পুরান ঐতিহ্য সম্মান ফিরে আসার একটা সুযোগ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এসেছিল। যে দেশের রাজনীতিবিদরা সুষ্ঠু নির্বাচন করতে পারে, সেটা ধূলিসাৎ হয়েছে। আবার প্রমাণ হয়েছে রাজনীতিবিদরা সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ, সুষ্ঠু নির্বাচন করতে পারে না। জনগণের ভোটের অধিকার, যে ভোট ও ভাতের অধিকারের কথা বলে প্রধানমন্ত্রী সংগ্রাম করেছে দীর্ঘদিন, সেটাকে উনি গলা টেপে টুটে উনি হত্যা করেছেন। কিন্তু বর্তমান রাজনীতি বলতে নাই। বেগুন সাহেব বলতেন যে আমি আসি গণজোয়ার সৃষ্টি করবেন, আমি বলি হ্যাঁ, বিভিন্ন কথা বলেছেন, সেই জায়গাটা আপনারা কেন পারলেন না? আমি সঠিক বলি, এই বর্তমান রাজনীতি বলতে যেটা একটা পার্লামেন্ট হবে, একই মার্কায় ইলেকশন করেছে, তারা বিরোধী দলে কেমনে হয় বলেন? বিরোধী দলে কে থাকবে? গভর্নমেন্ট পার্টি সে বলে দিবে ইট ইজ পসিবল, সেইটা হবে বিরোধী দল। 14 দলের যারা একই নৌকা মার্ক ইলেকশন করছে,
তারাই বিরোধী দল আসবে, এটা একটা পার্লামেন্ট হবে না। ইতিহাসের সর্বকালে শ্রেষ্ঠ একটি ব্যর্থ একটা পার্লামেন্ট হবে। সুতরাং বর্তমান রাজনীতি নাই, ভবিষ্যৎ রাজনীতি এদেশের জনগণ, সংগ্রামী জনগণ যারা খালি হাতে দেশের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করেছে, 9 বছর স্বাধীনতা আন্দোলন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, এরাই ভবিষ্যৎ রাজনীতি উপরে আল্লাহ এই জনগণই নির্ধারণ করবে। আমাদের কথা বলেছেন আমাদের রাজনীতি পরিকল্পনা কি, আমরা রাজনৈতিক পরিকল্পনা আমরা কি করবেন আপনারা? কারেক্ট, আমরা জনগণকে সামনে, জনগণকে সাথে নিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সংগ্রাম, এই আদর্শের সংগ্রাম আমরা দীর্ঘদিন সফল হব। সেই লেলিনের সেই কথার মতো হয়তো আমি আমার জীবদ্দশায় পারবো না, আমার পরবর্তী প্রজন্ম পারবে, বাট তার 11 মাসের মাথায় তার সেই আদর্শ বাস্তবায়ন হয়েছে এবং আমরাও আশা করি আগামী দিনে সেটাই হবে। কিন্তু আর ছোট প্রশ্ন করি খন্দকার মাসুকুর রহমান মাসুক, আপনারা তো সবসময় বলে আসতেন যে জনগণ আপনাদের সঙ্গে আছেন, এই আপনারা গণজোয়ার সৃষ্টি করবেন, যেটা মওদুদ আহমেদ বলেছেন, কয়েক আগেও বলেছেন, বিভিন্ন সময় বলে আসছেন, সেই জায়গাটির কি চিত্র আমরা দেখতে পাচ্ছি বা কি অবস্থা? আপনার মনে আছে উপমহাদেশে একটি অন্যতম দেশ ভারত, সেখানে নেতাজি সুভাষ বসু ভারতের স্বাধীনতা চেয়েছেন। তিনি বলছেন ভারতের স্বাধীনতা সশস্ত্র বিপ্লব ছাড়া হবে না। আর গান্ধী চেয়েছিলেন অহিংস রাজনীতি। সেখানে কি হয়েছে আপনি ভালো জানেন। এদেশে আমরা বিএনপি, বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, এদেশের কত কত মানুষ তাকে ভালোবাসে, অকণ্ঠ সমর্থন। তিনি যাওয়ার পূর্বে বলেছেন আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, একটা সময় আমি কোনো ভায়োলেন্স না, আমি জেলে যাব, সেটা বলেছেন, এটা বলেছেন। আমি কেউ কথা, আমি নিজে সাক্ষী। সেখানে আমরা সেই আন্দোলনে বিশ্বাসী, এদেশের জনগণকে নিয়েই আমরা যে পথে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেই পথে, সেই সংগ্রামে আমরা যাব বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। ডক্টর সেলিম মাহমুদ, সবচেয়ে যে বিষয়টি নিয়ে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে, সেখানে বলেছে যে 50টির মধ্যে আগের রাতে 33টি সিল এবং তারা বিচার বিভাগ তদন্ত দাবি করেছে। কিন্তু যে প্রসঙ্গটি আপনার কাছে আমি জানতে চাইব সেটি হচ্ছে যে তারা বলেছে যে নির্বাচনের 300 আসনের মধ্যে থেকে দৈব চয়নের ভিত্তিতে 50টি বেছে নেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। নির্বাচনের দিন 47 আসনে কোনো না কোনো নির্বাচনে অনিয়মের অভিযোগ পেয়েছে টিআইবি। অনিয়মের মধ্যে উল্লেখযোগ্য হল গবেষণার অন্তর্ভুক্ত 50টির মধ্যে 41 আসনে জাল ভোট, 42 আসনের প্রশাসন ও আইনি প্রক্রিয়া সংস্থা নীরব ভূমিকা, 33 আসনে নির্বাচন আগে রাতে ব্যালটের সিল, 21 আসনে আগ্রহী প্রার্থীদের হুমকি দেওয়া, এরকম বলেছেন। আপনি কি মনে করেন যে কোন ম্যাথোডোলজি কিংবা স্বল্প সময়ের ভিতরে গবেষণার প্রক্রিয়াটি কি? আমি আপনাকে গবেষিত বিষয়টি ব্যাখ্যা করেন। দায়িত্ব নিয়ে আমি কথাটা বলছি এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে, যে টিআইবি যে কাজটা করেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা অত্যন্ত জঘন্য একটা কাজ করেছেন। এই কাজটা যদি বিএনপি রিজভী সাহেব করতেন, অন্য কোনো রাজনৈতিক দল করতেন, এটা কেউ এটা নিয়ে মাথা নেই। এখানে যারা এটার হত্যাকর্তা যারা, তারা কিন্তু সব পিএইচডি, যে 2-3 জনের নাম আমি দেখলাম, এবং অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, তিনি এটা চেয়ারপারসন। রিসার্চের এই যে আপনি যেটা বললেন, রিসার্চ, আমি ওয়ার্ল্ড ক্লাস একটা সেন্টার অফ এক্সেলেন্সে যুক্তরাজ্যের ডান্ডি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করেছি পেট্রোলিয়াম এনার্জি লতে। রিসার্চের একটা ইন্টারন্যাশনাল অ্যান্ড গ্লোবাল স্ট্যান্ডার্ড, ন্যাশনাল স্ট্যান্ডার্ডও আছে। ইজ ইট রিসার্চ? এটা রিসার্চ মানে হচ্ছে আপনাকে একটা নিউট্রাল, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অবজেক্টিভ, নট সাবজেক্টিভ একটা অ্যাপ্রোচ থাকতে হবে। এটা আপনি পড়েন, আর এই যে দেখেন রিপোর্টিংটা হয়েছে এক ধরনের ম্যানিপুলেশন, রিপোর্টে কিন্তু সেটা নাই। প্রথমত আমি বলে দিই মোটা দেখে, এটা কোনো রিসার্চ হয়নি, এটা এক ধরনের চুরিও বলা যাবে না, এটা একটা ডাকাতি উইথ মার্ডার। হ্যাঁ, আমি আপনাকে বলি যে ঘটনাটা হচ্ছে রিসার্চের যে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে আপনার এই ধরনের 50টা কনস্টিটিউয়েন্সিতে কি হয়েছে না হয়েছে সেটার জন্য মিনিমাম 9 মাস থেকে 1 বছরের সময় দরকার ছিল রিসার্চ, মেথোডোলজি। আর এটাতে বোঝা যাচ্ছে যে 7 দিনে তারা রিসার্চটা করে ফেলেছে। আরে এটা তো একটা প্রতিষ্ঠান, এটা তো কোনো ব্যক্তি না। এই যে প্রতিষ্ঠানটা, তার মেথোডোলজিটা ঠিক করার জন্য তার 1 মাস সময় দরকার। যদি
ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড আপনি, কারণ এটা তো কোনো ব্যক্তি না যে আপনি বসলেন, এটা একটা বোর্ড অফ গভর্নর্স আছে, এটা বিভিন্ন কমিটি আছে, বিভিন্ন ফর্ম করবেন, চিঠি ইস্যু করবেন, সেটা তো করতে মিনিমাম 15 দিন থেকে 1 মাস লাগার কথা। আর তারা 7 দিনে রিসার্চ করেছে। এই রিসার্চারগুলো কারা? খেয়াল করেন, রিসার্চে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে রিসার্চ বা ইভেন ন্যাশনাল স্ট্যান্ডার্ডের রিসার্চের মূল বিষয়টা, কিছু বেসিক প্রিন্সিপাল হচ্ছে যে আপনার অ্যাপ্রোচ থাকবে অবজেক্টিভ, নট সাবজেক্টিভ। কারণ এখানে তথ্য আপনি সংগ্রহ করবেন, আপনার নিজস্ব কোনো মতামত থাকবে না। এই যে নির্বাচন নিয়ে বিএনপি সহ 2-1টা রাজনৈতিক দল একটা মতামত দিচ্ছে, আপনি নির্বাচনের আগে থেকে শুরু করে এই পর্যন্ত বিএনপি, জামাতের অর্থাৎ ঐক্যফ্রন্টের যে বক্তব্য, তার যে অভিযোগ, হুবহু সবগুলো একেবারে একেবারে কম্পাইল করেছে। 2 হচ্ছে এখানে রিসার্চের একটা হচ্ছে যে অন্য যে মতগুলো আছে, বিভিন্ন মত, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অবজারভার, জার্নালিস্ট, সরকার, সারা বিশ্ব জানিয়েছে, সেইটার কোনো কথা নাই। এবং যেটা হচ্ছে রিসার্চের বিষয়টা হচ্ছে সবগুলো মত আপনার কম্পাইল করা হবে, সেগুলোর একটা নৈর্ব্যক্তিক নির্মোহ একটা বিশ্লেষণ করা হবে, তারপরে আপনার একটা রেজাল্টটা কোন দিকে যায় সেটা হচ্ছে যে টোটালটাই হচ্ছে তাদের যে অভিযোগগুলো এবং সেখানে খেয়াল করেন এই যে আগের রাতে সিল মেরেছে সেটা কিন্তু কোথাও তাদের রিপোর্টে উল্লেখ নেই। এখানে একটা সারণী রিপোর্টে ম্যানিপুলেশন করা আছে বলতে হ্যাঁ, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, সারণী তৈরি করেছে ওদের নির্বাচন অনুষ্ঠান, তাদের ক্লজ 5.2.3-তে, সেখানে এক জায়গায় বলছে গবেষণায় অন্তর্ভুক্ত 47টা আসনে নির্বাচনী অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। খেয়াল করেন, অভিযোগ পাওয়া গেছে, কি কি অভিযোগ সেগুলো বলা হচ্ছে। তারপরে ব্র্যাকেটে করতে না দেওয়া উল্লেখযোগ্য সারণী 4 দ্রষ্টব্য। সারণী 4-এ খেয়াল করেন, গবেষণা অন্তর্ভুক্ত 50টি আসনে নির্বাচনের দিন সংগঠিত অনিয়ম, সেখানে তারা লিস্ট করেছে এইগুলো। এইটার এই প্রতিবেদনের কোথাও আপনার বলা নাই যে অমুক আসনে অমুক সেন্টারে এরকম হয়েছে, কোথাও বলা নেই। আরেকটা জিনিস আমি একটু বলি, রিসার্চের একটা মেইন প্রিন্সিপালটা হচ্ছে আপনি সমস্ত মত, সমস্ত তথ্য কম্পাইল করবেন, তার একটা বিশ্লেষণ করবেন, এক্সামিনেশন করবেন, রেজাল্ট যা আসে। এখানে যেটা হয়েছে, এবং এটা একটা বলা আছে, এটা ইন্টারন্যাশনাল রিসার্চ মেথোডোলজি ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপাল হচ্ছে রুল এগেনস্ট চেরি পিকিং। অর্থাৎ ইউরোপে চেরি চাষ করে, যে চেরির যে কৃষক যখন সে চেরিগুলো সংগ্রহ করে দেখে সবচেয়ে আপনার পরিপক্ক চেরি এবং হেলদি চেরি সেগুলো কালেক্ট করে, অর্থাৎ চুজ অ্যান্ড পিক। ওরা করেছে কি, এই বিএনপি এবং ঐক্যফ্রন্টের যে অভিযোগগুলো শুধু সেটা সংগ্রহ করেছে, তার বাইরে যে দেশি বিদেশি আন্তর্জাতিক অবজারভার, আন্তর্জাতিক জার্নালিস্ট যে মত একটাও তারা আলোচনা আনেনি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে রিসার্চের এই গবেষকগুলো, এই পণ্ডিতগুলো কারা? এই যে ইনভেস্টিগেশন, এটা দুটো হতে পারে, একটা গবেষণা হচ্ছে এই ধরনের 50টা আসনে 9 মাস থেকে 1 বছরের আগে সম্ভব না। তাহলে কি হতো ইনভেস্টিগেশন? এই ইনভেস্টিগেশন যেগুলো করলো, যে ছেলে মেয়েগুলো, ওরা কারা? আপনি খোঁজ দিয়ে দেখেন যে নামগুলো শিবির অথবা ছাত্র দলের ক্যাডার হবে, এই জাতীয় নাম। এখন এই জিনিসগুলো আমি মনে করি সরকারের পক্ষ থেকে টিআইবির বিরুদ্ধে, টিআইবির যে মাদার অর্গানাইজেশন ট্রান্সপারেন্সি ইন্টারনেট, সেখানে অভিযোগ করা উচিত, এবং তার যে প্রফেশনালিজম, পেশাদারিত্ব ভেঙে তারা যে এই যে জঘন্য কাজটি করেছে, আমি তাদেরকে কন্ডেম করছি, তাদেরকে নিন্দা জানাচ্ছি। যে প্রথমত হচ্ছে যে এই যে গবেষণার নামে যে এই প্রহসনটা করলো, মিথ্যাচারটা করলো, এবং পত্রপত্রিকা যে রংলি জিনিসটা আনলো, আমি মনে করি তারা জঘন্য একটা কাজ করেছে। এই কাজটা একটা রাজনৈতিক দল করলে তার পলিটিক্যাল লিফলেট আসতে পারতো, কিন্তু একটা প্রফেশনাল বডি, সেখানে পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তিরা আছেন, তাদের কাছে এই জিনিসটা আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। আবু সাইদ খান, আপনি বলুন এই প্রসঙ্গে সংক্ষেপে ছোট ছোট করে প্রশ্ন করি। 47টি আসনে অনিয়মের অভিযোগ পেয়েছে, অর্থাৎ এই যে সময় এবং রিসার্চ মেথোডোলজি একটা বিষয় আছে, কোশ্চেনের প্রিপারেশন একটি বিষয় আছে, এবং বিশাল যে এলাকা ভিত্তিক যে বিষয়গুলো আছে, এই স্বল্প সময়ের ভিতরে কিভাবে এই বিষয়টিকে করা হলো, এই বিষয়ে প্রশ্ন তুলেছে ডক্টর সেলিম মাহমুদ। আপনার কি মত? আমি একটু অন্যভাবে বলি যে টিআইবি একটা তো গবেষণাপত্র হাজির করেছে এবং তারা দেখিয়েছে তাদের মতো করে। এখানে ডক্টর সেলিম সেটাকে
খণ্ডন করার চেষ্টা করলেন, কিন্তু আমাদের নির্বাচন কমিশন কি করলেন? নির্মোহভাবে আপনি বিষয়টাকে বিশ্লেষণ করার একটি যে রিসার্চ মেথোডোলজি বা তার রিসার্চ তো তারা বলছে রিসার্চ 7 দিনে রিসার্চ কি হবে? আমার বক্তব্য সেখানে 1 বছর লাগার কথা। বক্তব্যটা হচ্ছে সেখানে নির্বাচন কমিশন এক বাক্যে চোখ বন্ধ করে নাকচ করে দিলেন। কেন? কারণ এটা তো কিছু নাই। উনি তো দেখেন নাই, আপনি তো দেখে 3 দিন পরে উনি নাকচ করে দিলেন। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই যেন এক একটা অবস্থান গ্রহণ করে নিয়ে এসেছি, এটা গণতন্ত্রের জন্য হেলদি না। এবং বিশেষ করে নির্বাচন কমিশন, তাকে একটা নিরপেক্ষ জায়গায় যেতে হবে। নির্বাচন কমিশন এই নিরপেক্ষতা তো তাকে দেখাতে হবে। এই প্রতিষ্ঠানগুলো, গণতন্ত্র বেঁচে থাকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভিতর, কিন্তু আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি এবং এই প্রতিষ্ঠানের মাথায় যারা রয়েছেন তারাও নিজেরা গণতান্ত্রিক আচরণ করছে না। অতএব গণতন্ত্র এবং আগামী দিনের রাজনীতি নিয়ে যেটা আপনি ভবিষ্যৎ বলছেন, আমাদেরকে অনেক ভাবতে হবে এবং সেই ভাবনাটা এখন থেকে ভাবার দরকার। কেননা দেশটা তো আমাদের সবার। এখানে আমরা উন্নয়ন চাই, গণতন্ত্র চাই এবং উন্নয়নের মানে গণতন্ত্রের বিনিময়ে উন্নয়ন চাই না। আর তো উন্নয়ন বাদ দিয়ে কেবলমাত্র গণতন্ত্র চাই না। এটার একটা উন্নয়ন এবং একসঙ্গে যুক্তভাবে, যদি গণতন্ত্রের দরকার না হয় তাহলে এই পার্লামেন্টে তো আইন হতে পারে না, আগামী নেক্সট ইলেকশনের দরকার নাই, এইটাই নির্বাচিত হলে গণ্য হবে। নির্বাচনের দরকার এই জন্য আমাদের সামনে অনেক সূচকে এগিয়েছি, রাজনৈতিক সূচকে আমাদের এগোনোর দরকার এবং রাজনীতি, গণতন্ত্র, নির্বাচন নিয়ে জাতিকে নতুন করে ডেভেলপমেন্ট দুটোই দরকার। ডেভেলপমেন্টও দরকার, ডেমোক্রেসি আছে এবং গণতন্ত্রেরও উন্নয়ন করেছে। এবং একটা খেয়াল করেন, একটা বিষয় আসছে যে আমি প্রথম আলো অথবা কোন সেখানে বলছে যে আমি টিআইবি রিপোর্টের কথা একটু বলতে চাই। সেলিম ভাই বিস্তারিত ব্যাখ্যা করেছে। টিআইবি যদি রিপোর্ট দিত বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয়েছে তাহলে সেটা সঠিক হতো না। মেথোলজি নিয়ে আমরা ঠিক আছে, আমি বলতে চাই এখানে এটা 30 তারিখে নির্বাচনে সঠিক বলতে 100% যেটা ওবায়দুল কাদের বলছে সেখানে একদম শেষ প্রান্তে আছে। এই নির্বাচন যেটা বিতর্কিত হয়েছে, এটা নির্বাচন হয় নাই, এইটাকে গবেষণা করতে, আমি বলি এটা গবেষণা করতে পিএইচডিও দরকার নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরকার নাই। আপনি এই কারণ বাজারে আজকে রাতে 100 কোটি টাকা লেনদেন হয়, এইখানে যদি আপনি এখানে সর্বস্তরে জনগণ আছে, আপনি এইখানে যদি গবেষণা করেন, ঠিক আছে, মেথোলজি নিয়ে ওরা তো মিথ্যাচার করেছে, কোনো গবেষণা হয়নি, বলেছে গবেষণা হয়েছে। বিশাল বিষয় নিয়ে ধন্যবাদ খন্দকার মাসুক রহমান মাসুক, ধন্যবাদ ডক্টর সেলিম মাহমুদ, ধন্যবাদ আবু সাঈদ খান সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা টেলিভিশনের পর্দা এবং ফেসবুকে আলোচনা শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখি। নিটোল টাটা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহের শুক্র, শনি এবং রবিবার সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।